চাহিবা মাত্র উইকেট দিতে বাধ্য থাকিব। বাংলাদেশ দলের ব্যাটিং দেখলে এই কথাটাই আসলে মাথার ভেতরে ঘুরপাক খায় এবং প্রতিপক্ষের বোলারদের আসলে তেমন কিছু করা লাগে না, উইকেটগুলো বাংলাদেশের ব্যাটাররা তাদেরকে গিফট করে দিয়ে চলে আসে। তানজিদ তামিম এইভাবে করে কতবার আউট হয়েছেন? আমার তো মনে হয় যে 100 বার হয়ে গেছে। অর্থাৎ পুল বা হুক শট খেলতে যাবেন তিনি, মিস টাইমড হবে এবং তিনি আউট হয়ে যাবেন। লিটন কুমার দাস সফট ডিসমিসাল হবে। সাইফ হাসান আজকে যে সুইপ শটটা খেলতে গিয়ে আউট হলো সেটাও সফট ডিসমিসাল। অন্যদিন হলে এটা 4 বা 6 হতে পারতো, সেটা হয়নি। আর শামীম পাটোয়ারি পুল বা হুক শট খেলতে গিয়ে বোল্ড হওয়া, তার মানে হচ্ছে বলের লাইন লেংথ সম্পর্কে তার বিন্দুমাত্র কোনো ধারণা নাই। অ্যাক্রস দ্য লাইন তিনি খেলতে গিয়ে আউট হয়েছেন, এরকম তিনি বারে বারে আউট আসলে হন। সো 165 রান তাড়া করতে গিয়ে যখন আপনি পাওয়ার প্লেতে 4টা উইকেট হারিয়ে ফেলবেন তখন ম্যাচে ফেরাটা মুশকিল হয়ে যায়। বাংলাদেশ আসলে আর ম্যাচে ফিরতে পারেনি। নুরুল হাসান সোহান তিনিও ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছেন এবং বাংলাদেশের প্রথম 6 ব্যাটসম্যান মিলে করতে পেরেছে কত রান? 62 রান। প্রথম 6 জন মিলে 62 রান করেছে, যেখানে বাংলাদেশের পরের 5 জন ব্যাটসম্যান অর্থাৎ নাসুম, এরপরে তানজিম সাকিব, এরপরে রিশাদ, মুস্তাফিজ, তাসকিন মিলে 80 রান করেছে। শেষের 5 জন মিলে 80 রান করেছে আর প্রথম 6 জন মিলে করেছে 62 না 63 রান। সো বাংলাদেশ ম্যাচ হেরেছে 16 রানে এবং প্রথমে ব্যাট করে 165 করেছিল 3 উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ একটা পার্টনারশিপ হয়েছে রোমান পাওয়েল এবং শাই হোপের ভেতরে। একজন 28 বলে 46 রান করেছেন শাই হোপ, 4টা ছক্কা তিনি মেরেছেন। রোমান পাওয়েল 28 বলে 44 রান করেছেন, 4টা ছক্কা তিনি মেরেছেন। উইকেট ছিল দারুণ, স্পোর্টিং উইকেট ছিল, মিরপুরের মতো কালো মাটির উইকেট ছিল না, লো স্লো বা টার্নিং উইকেটও ছিল না। বল চমৎকার ভাবে ব্যাটে আসলে আসছিল এবং এই উইকেটে যদি একটা দল 165 রান তাড়া করতে না পারে তাহলে আসলে কেমন করে হবে? মিডল অর্ডার নিয়ে প্রশ্ন আসলে উঠেই যায়, যেখানে বারবার সুযোগ পাচ্ছেন শামীম পাটোয়ারি কিংবা নুরুল হাসান সোহান কিংবা তাওহিদ হৃদয়, তারা আসলে সুযোগের সদ্ব্যবহার করতে পারছে না। তাওহিদ হৃদয় আরো একটা মন্ত্রগতির 25 বলে 28 রানের ইনিংস খেলেছেন, সেটা কোনোভাবেই টি-20 সুলভ আসলে না। তানজিদ তামিম শুরুটা ভালোই করেছিলেন, 5 বলে 15 রান তিনি করেছিলেন, তারপরে খেই হারিয়েছেন। এখন কথা হলো যে এই মিডল অর্ডার নিয়ে টি-20তে খুব বেশি দূর আগানো আসলে মুশকিল হয়ে যাবে, বড় লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। বাংলাদেশ এই মিডল অর্ডার নিয়ে হয়তো ওয়েস্ট ইন্ডিজ কিংবা আফগানিস্তান কিংবা আয়ারল্যান্ড এইসব দলের সাথে হয়তো বা ফাইট দিয়ে সিরিজ জিততে পারে, কিন্তু যখনই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়ার সামনে পড়বে তখনই আসলে জেনুইন চিত্রটা ফুটে উঠবে। বোলিং এর কথা যদি বলি, নাসুম আহমেদ ডেফিনেটলি ভালো বল করেছেন, 4 ওভারে 15 রানে কোনো উইকেট নিতে পারেনি। মুস্তাফিজ 4 ওভারে 24 রানে কোনো উইকেট পাননি, 2টো উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, যদিও তিনি এক্সপেন্সিভ ছিলেন, 36 রান দিয়েছেন এবং রিশাদ হোসেন 4 ওভারে 40 রানে 1 উইকেট নিয়েছেন। আর একটা ব্যাপার অবাক লেগেছে, রিশাদকে এত পরে নামানো হলো, রিশাদকে আর একটু আগে নামালে খারাপ হতো না, যদিও তানজিম হাসান সাকিব তিনি বোলিং এর ব্যর্থতা ব্যাটিং এ পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, 27 বলে 33 রান করে। নাসুমও 13 বলে 20 রান করেছেন। তখন মনে হচ্ছিল বাংলাদেশ শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো বা ফাইট দিয়ে ম্যাচটা বের করে আনতে পারে, সেটা হলে সেটা আসলে দারুণ ব্যাপার হতো, সেটা হয়নি। মূল ব্যাপার হচ্ছে যে মিডল অর্ডারের এই ব্যর্থতা থেকে বাংলাদেশ তো কোনোভাবেই বের হতে পারছে না এবং এই জায়গাটাতে কারেকশন জরুরি হয়ে পড়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আরো একটা ব্যাপার আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার ওয়ানডেতে এত ভালো টাচে থাকার পরেও তাকে টি-20তে না খেলানোটা এক ধরনের বোকামি সম্ভবত আসলে হয়ে যাচ্ছে। তো যাই হোক, টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। এখন দেখার ব্যাপার বাংলাদেশ বাউন্স ব্যাক করে সিরিজে ফিরতে পারে কিনা এবং মূল ব্যাপার হচ্ছে যে ব্যাটিং এর ব্যর্থতা থেকে দল কিভাবে বেরিয়ে আসে, মিডল অর্ডারে আসলে কি ধরনের চেঞ্জ টিম ম্যানেজমেন্ট সামনের দিনগুলোতে আসলে করে। দেখাই যাক। ইউটিউব, ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।